আচ্ছা, লাস্ট ক্লাসে পড়তেছিলাম ডিফারেন্সিয়েশন মানে বিভিন্ন কম্পিউটেশনালি আপনার গ্রেডিয়েন্ট কেমনে বাইর করে একটা ফাংশনের, সেটা পড়তেছিলাম। গ্রেডিয়েন্ট কেন লাগবে? গ্রেডিয়েন্ট লাগবে হইলো আমরা অ্যাকচুয়ালি আমাদের মিনিমাইজেশন প্রবলেমগুলো যে আমরা সলভ করি, আমরা ওই ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনটা সলভ করি না, ঠিক আছে? এই ইকুয়েশনটা সলভ না করার কারণ হইলো প্রথমত এই ইকুয়েশনটা আপনার যদি ফাংশনটা বড় হয়, বড় বলতে বোঝাচ্ছি যে অনেক ভ্যারিয়েবলের ফাংশন হয়, ধরেন 1 কোটি ভ্যারিয়েবল বা 100 কোটি ভ্যারিয়েবলের ফাংশন, ওই ফাংশনের জন্য এই ইকুয়েশনটা আসলে লিখেই কুলাইতে পারবো না। আর যদি লিখতেও পারতাম তো এতগুলো ভ্যারিয়েবলের ফাংশন সাইমultaneously জিরো সলভ করা এটা কম্পিউটেশনালি ফিজিবল না। আচ্ছা, তো আমরা যেটা করি, আমরা অন্য একটা প্রসিডিওর ইউজ করি মিনিমাটা বের করার জন্য, সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামক একটা প্রসিডিওর ইউজ করি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী জিনিস সেটা বলছিলাম, যে আপনাকে ফাংশনের কোনো একটা পয়েন্টে ছাইড়া দিলাম, আপনি হইলো ওই ফাংশনের ঢাল দেখে দেখে নিচে আগাইতে থাকবেন। তো আগাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ঢালটা জিরো না হয়, যখন জিরো হয়ে যাবে তখন থেমে যাবেন এবং ওইটা আপনার একটা লোকাল মিনিমাম, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ব্যাপার হলো যে এটা আপনাকে লোকাল মিনিমাম দিবে, গ্লোবাল মিনিমাম দিবে না। এবং গ্লোবাল মিনিমাম যে মিনিমামটা বাইরে হচ্ছে ওইটা লোকাল, ওটা গ্লোবাল নাকি না এটা আমরা আসলে বুঝতে পারবো না, কারণ এত হাই ডাইমেনশনাল ফাংশন তো আমরা আসলে গ্রাফও প্লট করতে পারি না, ঠিক আছে? তো এইটা ধরেন আপনার অপটিমাইজেশনের সবচেয়ে বড় আনসলভ প্রবলেম, যে একটা ফাংশনের গ্লোবাল মিনিমা কেমনে বাইর করে। তো এইটার আসলে কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম নাই। আপনারা যদি আবিষ্কার করতে পারেন তাহলে টিউরিং প্রাইজ পেয়ে যাবেন। টিউরিং অ্যাওয়ার্ড হইলো আপনার কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আচ্ছা, এনিওয়ে, তো হ্যাঁ, এখন আপনি তো বলতেই পারেন যে স্যার এই ফাংশনে যত ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবলের যত কম্বিনেশন সম্ভব সব কম্বিনেশন চেক করবো, তাইলে তো বাইরে হয়ে যাবে। এখন 100 ভ্যারিয়েবলের ফাংশন যদি হয়, এটা কম্বিনেশন সম্ভব কত? ধরেন 10 টু দি পাওয়ার 100 কথার কথা, তো 10 টু দি পাওয়ার 100টা অ্যাটম তো ইউনিভার্সেই নেই। আপনি ওইটা তো মানে পারবেন বলতে ইফ ইউ হ্যাভ ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, তাহলে তো ইনফিনিটি পর্যন্ত চেক করতে পারবেন না, কিন্তু আমাদের তো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম নাই, ঠিক আছে? তো এটাই মানে ব্রুট ফোর্স তো সব কিছুই করা যায়, কিন্তু ব্রুট ফোর্স তো ফিজিবল না। আচ্ছা, তো লাস্ট ক্লাসে হইলো গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনের কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথম টেকনিকটা ছিল নিউমেরিক্যাল গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন। নিউমেরিক্যাল গ্রেডিয়েন্ট হইলো আপনারা ধরেন ওই যে আপনাদের নিউমেরিক্যাল মেথডস কোর্সে গ্রেডিয়েন্টের যেই রনক আপনার নিউমেরিক্যাল কোর্সে হইলো ডিফারেন্সিয়েশনের যেই ফর্মুলাগুলো শিখছেন, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স। তো লাস্ট ক্লাসে দেখছিলাম যে ফরওয়ার্ড ডিফারেন্সের এররটা অর্ডার অফ এইচ, সেন্ট্রাল ডিফারেন্সের অর্ডার অফ এইচ স্কোয়ার, মানে আরেকটু বেটার। কিন্তু এইগুলো এই নিউমেরিক্যাল গ্রেডিয়েন্টের এই অ্যাপ্রোচগুলোর কিছু সমস্যা আছে। আপনার এইচের ভ্যালু যদি কমাইতে থাকেন তাহলে একটা পয়েন্টের পরে অ্যাপ্রক্সিমেশনটা কমার পরিবর্তে বাড়া শুরু করে, কারণ আপনার রাউন্ডিং এরর হইতে থাকে নিউমেরেটর আর ডেনোমিনেটরে। তো এটা দূর করার একটা প্রসিজার আছে, কমপ্লেক্স স্টেপ নামক একটা মেথড পড়ছিলাম। ওই মেথডে আপনার এররটা আর বাড়ে না, এররটা এসে ফ্ল্যাট হয়ে যায়, হুইচ ইজ বেটার। আচ্ছা, আর আরেকটা প্রসিজার বলছিলাম সেটা হলো সিম্বলিক ডিফারেন্সিয়েশন। সিম্বলিক ডিফারেন্সিয়েশন হইলো মানে গ্রেডিয়েন্টের একটা ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা বাইট করা। তো কিন্তু সিম্বলিক ডিফারেন্সিয়েশন ফিজিবল না। কেন ফিজিবল না? আপনারা ল্যাবে দেখছেন, ক্লাসেও দেখছেন যে ডেরিভেটিভ করলে আপনার বেসিক্যালি ইউভি ফর্মুলা আর চেইন রুল এই দুইটা ব্যবহার করা লাগে। তো এই দুইটা ব্যবহার করলে যদি ফাংশনটা কমপ্লিকেটেড হয় তাহলে খুব তাড়াতাড়ি ফাংশনটা বড় হওয়া শুরু করে। তো এত বড় এক্সপ্রেশন নিয়ে আসলে আমরা কম্পিউটারে স্টোর করতে পারবো না। তো ছোটো রিলেটিভলি ছোটো ফাংশনের জন্য হয়তো এটা করা যায়, কিন্তু আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যেই স্কেলের ফাংশন নিয়ে কাজ করি ওই স্কেলের ফাংশনের জন্য সিম্বলিক ডিফারেন্সিয়েশন ইউজফুল না। আচ্ছা, আর আরেকটা জিনিস লাস্টে বলছিলাম সেটা হলো স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট বাইর করা। স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট হলো ধরেন আপনার অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন আছে, আপনি র্যান্ডমলি কিছু ডাইরেকশন সিলেক্ট করে ওই ডাইরেকশন বরাবর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছেন। তো কিছু অ্যাপ্লিকেশনে ওই ডাইরেকশনগুলোর অ্যাভারেজ নিয়ে আপনি একটা গ্রেডিয়েন্টের অ্যাপ্রক্সিমেশন বানাতে পারবেন। ওই অ্যাপ্রক্সিমেশনে এরর অনেক থাকে, কিন্তু কিছু অ্যাপ্লিকেশনে ওই ধরনের এররিয়াস গ্রেডিয়েন্ট নিয়েও আমরা কাজ করতে পারি। এক্সাম্পল, নিউরাল নেটওয়ার্ক ট্রেনিংয়ের সময় বেসিক্যালি এই কাজটাই করা হয়, যে আপনার কিছু র্যান্ডম ডাইরেকশনে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে ওইটার অ্যাভারেজ নিয়ে মানুষজন বলে যে আচ্ছা এই অ্যাভারেজ গ্রেডিয়েন্টটা হইলো অ্যাকচুয়াল গ্রেডিয়েন্টের একটা অ্যাপ্রক্সিমেশন, অ্যান্ড দিস অ্যাপ্রক্সিমেশন ইজ গুড এনাফ। কেন? কারণ নিউরাল নেটওয়ার্কের ট্রেনিংয়ের সময় আপনার অনেক ইটারেশন চালানো লাগে এবং প্রত্যেকটা ইটারেশনেই নয়েজই হয়। তো মানুষজন কাইন্ড অফ অ্যাজাম্পশন এটা করে যে আমি যখন অনেক ধরেন 1 কোটি 10 কোটি ইটারেশন চালাবো, এই সব নয়েজ অ্যাভারেজ আউট হয়ে কাইন্ড অফ উধাও হয়ে যাবে, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল রানে নয়েজ থাকলে অসুবিধা নেই,
কাইন্ড অফ এরকম একটা অ্যাপ্রক্সিমেশন করে। আচ্ছা, আজকে যেটা করব, আজকে হইলো আপনার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন একটা টেকনিক শিখব, সেটা হইলো অটোমেটিক ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দিস ইজ বলতে পারেন স্টেট অফ দ্য আর্ট। স্টেট অফ দ্য আর্ট বলতে কারেন্টলি আপনার যেই সব জায়গায় ধরেন গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা লাগে, মানুষজন বেসিক্যালি এই অটোমেটিক ডিফারেন্সিয়েশন ইউজ করে। এটাকে শর্টে বলে অটো ডিফ। ওকে, আইডিয়াটা আসলে বেশ সিম্পলই। একটা এক্সাম্পল দিয়ে মোটিভেট করার চেষ্টা করি। ধরেন আপনার কাছে এরকম একটা ফাংশন আছে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এইটার আপনি ধরেন ডেরিভেটিভ বাইর করতে চান এক্সের রেসপেক্টে। এটা ধরলাম এফ, ডেল এফ বাই ডেল এক্স ক্যালকুলেট করতে চান। তো কি করবেন, আমরা তো জানি চেইন রুল ইউজ করব, রাইট? মানে ধরেন প্রথমে কে ডিফারেন্সিয়েট করব, কে ডিফারেন্সিয়েট করার পরে সাইনকে ডিফারেন্সিয়েট করব, সাইনকে ডিফারেন্সিয়েট করার পরে এক্সকে ডিফারেন্সিয়েট করব। তো বেসিক্যালি যেটা করা লাগবে আপনার ডিডি এক্স অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ডিফারেন্সিয়েট করা লাগবে। আমি একটু মানে দিস ইজ নন স্ট্যান্ডার্ড নোটেশন, আমি বোঝানোর রেসপেক্টে বলতেছি। প্রথমে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, তারপর সাইন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, তারপর ধরেন আপনি এক্স ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবেন, রাইট? আচ্ছা, আবার ধরেন যদি ওয়াই রেসপেক্টে বাইর করতে চাই তাহলে কি করব? সেম, আমি আগে কে ডিফারেন্সিয়েট করব, তারপর সাইনকে ডিফারেন্সিয়েট করব, তারপর ধরেন এই যে স্কোয়ার যে ফাংশনটা, ওই স্কোয়ার ফাংশনটাকে, আচ্ছা আমি এখানে আবার এক্স লিখে বলতেছি, ওয়াই হবে। যদিও মানে এখানে টেকনিক্যালি এক্স লেখার ওয়াই লেখা একই কথা, আমরা বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ তো এক ইউনিক, রাইট? মানে ই টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার সামথিং। তো সাইনের ডেরিভেটিভের পরে তারপরে আমাকে আবার স্কোয়ার ফাংশন যেটা সামথিং স্কোয়ার, এই ফাংশনটা ডেরিভেটিভ বাইর করতে হবে। ওকে, আচ্ছা, তো তো মেইন আইডিয়াটা ধরেন আমরা এইভাবে বলতে পারি, ধরেন আমার কাছে একটা ফাংশন আছে এফ হইল ইউ এর ফাংশন, ইউ ইজ সাম আদার ভ্যারিয়েবল। চিন্তা করতে পারেন যে যেমন এখানে এফ হইল ই টু দি পাওয়ার সাইন এক্স, তো এইটাকে যদি আমি ইউ চিন্তা করি তাহলে এফ হইল ই টু দি পাওয়ার ইউ, এফ ইউ এর ফাংশন, ইউ আবার ধরেন এক্স আর ওয়াই এর ফাংশন। তাইলে আমার এফ এর ডেরিভেটিভ উইথ রিসপেক্ট টু এক্স এইটা হবে এফ এর ডেরিভেটিভ উইথ রিসপেক্ট টু ইউ, ইউ এর ডেরিভেটিভ উইথ রিসপেক্ট টু এক্স। আবার আচ্ছা আমি আরেক স্টেপ করি, তাইলে হয়তো আপনাদের আমি অ্যাডভান্টেজটা একটু ভালো মতো বুঝাইতে পারবো। ধরলাম ইউ আবার দুইটা ভ্যারিয়েবলের ফাংশন v1 v2, v1 আর v2 হইল এক্স আর ওয়াই এর ফাংশন, v2 হইল এক্স আর ওয়াই এর ফাংশন। ওকে, তাইলে এখন আমরা ডেল এফ বাই ডেল এক্স কেমনে ক্যালকুলেট করবো? ডেল এফ বাই ডেল এক্স ক্যালকুলেট করবো এমনি, এফকে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ইউকে v1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপরে v1কে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্লাস আচ্ছা ডেল এফ বাই ডেল এক্স হইলো আপনি যদি এরকম একটা ফাংশন ট্রি লেখেন তাহলে এক্স ভ্যারিয়েবলে যতভাবে পৌঁছানো যায় সবগুলো রাস্তার যোগ করতে হবে। তাহলে এক্সে এই রাস্তায় যেমন পৌঁছানো যায়, আবার এই রাস্তায়ও পৌঁছানো যায়। ওকে, তো এটা তাইলে পাবো ডেল এফ বাই ডেল ইউ ডেল ইউ বাই ডেল v1, হ্যাঁ সরি ডেল v2 হবে, ভুল করছি, ডেল v2 বাই ডেল এক্স। ঠিক আছে, আচ্ছা, তো এরকম একটা এক্সপ্রেশন লেখার পর মানুষজন খেয়াল করলো
আচ্ছা, তাইলে ধরেন আপনাকে যদি আমি কোনো একটা পয়েন্ট এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দিই, তাইলে আপনি ধরেন এই দুইটা এক্সপ্রেশন এভালুয়েট করবেন, ওই কোঅর্ডিনেটগুলোর জন্য ভ্যালু বসাবেন, হয়ে যাবে। আচ্ছা, তারপরে মানুষজন একটা জিনিস খেয়াল করলো যে আচ্ছা এইখানে এইটা লেখার সময়ও ডেল এফ বাই ডেল ইউ ক্যালকুলেট করা লাগতেছে, এটা লেখার সময় ডেল এফ বাই ডেল ইউ ক্যালকুলেট করা লাগতেছে। তাইলে এটা দুইবার ক্যালকুলেট না করে একবার যদি ক্যালকুলেট করতাম তাহলে বেটার হইতো না? মানে বেটার হইতো বলতে সেভিংস হইতো কিছু। ওকে, সিমিলারলি আচ্ছা আমরা যদি ওয়াইয়ের এক্সপ্রেশনটা লিখি, ওয়াইয়ের এক্সপ্রেশনটা কী আসতো? ওয়াইয়ের এক্সপ্রেশনটা আসতো এরকম, ডেল এফ বাই ডেল ইউ বাই ডেল ভি ওয়ান বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল ইউ বাই ডেল ভি টু বাই ডেল ওয়াই। এটা আসতো ওয়াইয়ের এক্সপ্রেশনটা। ওয়াইয়ের এক্সপ্রেশনও দেখেন আমি দুইটা টার্ম ক্যালকুলেট করতেছি, কিন্তু একটা জিনিস দুইবার ক্যালকুলেট করা লাগছে। এই দুইবার ক্যালকুলেট না করে আমরা একবার ক্যালকুলেট করতে পারতাম, একবার ক্যালকুলেট করে রিইউজ করতে পারতাম, তাহলে কিছু সেভিংস হইতো। ঠিক আছে, আরও কিছু জিনিসপত্র কমন নেওয়া যায়। দেখেন আমি এক্সের ডেরিভেটিভ বের করার সময় তো ডেল ইউ বাই ডেল ভি ওয়ান ক্যালকুলেট করছিলাম, এইটা তো ওয়াই ডেরিভেটিভ বের করার সময় আবার ইউজ করতে পারি। সিমিলারলি এইটাও এক্সের ডেরিভেটিভ বের করছিলাম, ওয়াই ডেরিভেটিভ এইটাও ইউজ করা যায়। ডিফারেন্স রইল খালি এই টার্মগুলোতে। তো মানে মানুষজন এটা খেয়াল করলো যে এরকম যদি আপনার ফাংশনের ডিকম্পোজিশন থাকে, মানে আপনি একটা বড় ফাংশনকে ধরেন অনেকগুলো ছোটো ফাংশন জোড়া জোড়া লাগাই দিয়ে বানাইছেন। যেমন এখানে বেসিক্যালি আমি এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন ফাংশন আর স্কোয়ার ফাংশন, এই তিনটা ফাংশন জোড়া লাগায় এই বড় ফাংশনটা বানাইছি। তো আপনি যখন এরকম একটা ছোট ছোট ফাংশন জোড়া লাগায় বড় ফাংশন বানাবেন, তারপরে বড় ফাংশনটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন, তখন অনেকগুলো এক্সপ্রেশন বারবার ক্যালকুলেট করা লাগে। তো মানুষজন তখন ভাবলো যে আচ্ছা তাহলে বারবার ক্যালকুলেট না করে আমি একবার ক্যালকুলেট করি, একবার ক্যালকুলেট করে রিইউজ করি, মানে একবার ক্যালকুলেট করে স্টোর করে রাখি। ধরেন আমি যখন এক্সের ডেরিভেটিভ ক্যালকুলেট করতেছি তখন এইটা ক্যালকুলেট করে এটা কোনো একটা মেমোরিতে স্টোর করে রাখছি, আবার এইটাও কোনো একটা মেমোরিতে স্টোর করে রাখছি। ঠিক আছে, সব কিছু মেমোরিতে স্টোর করে রাখবো, যখন আবার ক্যালকুলেট করবো তখন যে যে জিনিস মেমোরিতে স্টোর করে রাখছিলাম ওইটা আবার ইউজ করবো। ঠিক আছে, তো যদিও এখানে মনে হইতে পারে যে সেভিংস খুব বেশি না, যেমন ধরেন এইখানে আমার এইটা একবার ক্যালকুলেট করা লাগবে, এইটা দুইবারের পরিবর্তে। আচ্ছা আমি যদি কোনো এইরকম অপটিমাইজেশন না করতাম তাহলে ডেল এফ বাই ডেল ইউ কয়বার ক্যালকুলেট করা লাগতো? 4 বার। এই টার্মের জন্য একবার, এই টার্মের জন্য একবার, এই টার্মের জন্য, এই টার্মের জন্য একবার, এখন লাগবে একবার। ডেল ইউ বাই ডেল ভি ওয়ান এইটা ক্যালকুলেট করা লাগতো 2 বার, এখন লাগবে একবার। আর এইটাও সিমিলারলি ক্যালকুলেট করা লাগতো 2 বার, এখন লাগবে একবার। তো আগে অপারেশন লাগতো ধরেন 4 + 2 + 2 প্লাস আরও কিছু জিনিসপত্র আছে সাথে, যেমন এইটা 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 এই 4টা টার্ম আছে। আর এখন লাগবে 1 + 1 + 1 + 4। তো আপনার অপারেশন আগে লাগতো 4 × 2 = 6, 6 × 2 = 8, 8 × 4 = 12টা, এখন লাগবে 1 2 3 7টা। তো 5টা অপারেশন সেভ হয়েছে। তো বুঝতে পারতেছেন এটা রিলেটিভলি মানে 2 ভ্যারিয়েবলের ফাংশন, আমি 3টা ফাংশন জোড়া লাগাই করছি, 7টা সেভ হয়েছে। তো আপনার যদি 100 কোটি ভ্যারিয়েবলের একটা ফাংশন হয় এবং সবগুলো ফাংশন এরকম আপনি জোড়া জোড়া লাগাই দিয়ে বানান, তাইলে সেভিংসের পরিমাণ আসলে হিউজ হয়। ঠিক আছে, তো অটোমেটিক ডিফারেন্সিয়েশনের মেইন আইডিয়াটা এইটাই। ঠিক আছে, আচ্ছা এই যে জিনিসটা বানাইলাম, এই জিনিসটাকে অটোমেটিক ডিফারেন্সিয়েশনে বলে একটা কম্পিউটেশনাল গ্রাফ। ওকে, ওই গ্রাফের মধ্যে ধরেন আপনি ফাংশনটা, বড় ফাংশনটা কেমনে বানাইছেন বেসিক্যালি ওইটার ইনফরমেশন থাকে। ঠিক আছে, তো এই গ্রাফের থেকে আমরা হইল এরকম ইন্টারমিডিয়েট গ্রেডিয়েন্ট, যেমন এই গ্রেডিয়েন্টটা হইল ধরেন একটু পার্টের গ্রেডিয়েন্ট, রাইট? এফকে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেটা পাওয়া যায়, আমরা ইন্টারমিডিয়েট গ্রেডিয়েন্টগুলোকে যদি স্টোর করে রাখি, স্টোর করে করে বারবার ইউজ করি, তাইলে অনেক সেভিংস হয় এবং এই প্রসিজারটাকে বেসিক্যালি অটোমেটিক ডিফারেন্সিয়েশন বলে। আচ্ছা আমি একটা রাফ আইডিয়া দিলাম, এখন জেনারেল অ্যালগরিদমটা বলবো। ওকে, আচ্ছা তো আইডিয়াটা বেসিক্যালি এইটাই যে আমরা যদি আমাদের যেই ফাংশনটাকে অপটিমাইজ করতে হবে, ওই যেই ফাংশনটাকে অপটিমাইজ করতে হবে ওইটা যদি অনেকগুলো ছোট ছোট ফাংশন জোড়া লাগায় বানানো হয়ে থাকে, তাহলে সেই ছোট ছোট ফাংশনের ডেরিভেটিভগুলো থেকে আমরা বড় ফাংশনের ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারি। ডেরিভেটিভ ক্যালকুলেটের নিয়ম কি? এটা চেইন রুল। ঠিক আছে,
তো সেই ছোট ছোট গ্রেডিয়েন্ট জোড়া লাগায় এই বড় গ্রেডিয়েন্টটা বানানো, এইটাই হইল অটোমেটিক ডিফারেন্সিয়েশন। আচ্ছা, হ্যাঁ দুইটা থাকতেই পারে, মানে আপনি ধরেন আপনার না না ওইটা একটা অন্য একটা ফাংশন, মানে জেনারেল আরেকটু জেনারেল করছি। যেমন আপনার ফাংশনটা যদি এরকম থাকতো কথার কথা যে ই টু দি পাওয়ার সাইন অফ লন এক্স প্লাস ওয়াই প্লাস আরেকটা ফাংশন ধরেন হ্যাঁ কজ এক্স মাইনাস ওয়াই, তাহলে ই সাইনের ফাংশন, সাইন হলো লন আর কজের ফাংশন, লন আর কজ আবার এক্স আর ওয়াইয়ের ফাংশন। তো এই ক্ষেত্রে v1 হয়তো লন, v2 হয়তো কজ, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার একটু অ্যালগরিদমটা বলি, একটু কেয়ারফুলি ফলো করেন, মাথা ঠান্ডা রাখা লাগবে। কারণ মাথা ঠান্ডা রাখা লাগবে কেন? কারণ এইটা তো কম্পিউটার ইমপ্লিমেন্ট করা হয়, রাইট? তো কম্পিউটারে যে জিনিসটা ধরেন অনেকগুলো ফাংশন লেখা লাগে, একটা ফাংশনের সাথে একটা ফাংশনে কানেকশন করা লাগে। তো কম্পিউটারে যে জিনিসটা করে সেই জিনিসটা এখন আপনারা লাইভ দেখবেন বা লাইভ বুঝবেন, তো একটু মাথা ঠান্ডা রেখে করা লাগবে। আচ্ছা, প্রথমে আমরা একটা ক্যান্ডিডেট ফাংশন নেই, রিলেটিভলি সিম্পল একটা ফাংশন নেই, f of x1, x2 equals to ln x1 x2, আচ্ছা 3 ভ্যারিয়েবলের ফাংশন x1 x2 x3 ln x1 x2 প্লাস x3 স্কোয়ার। ওকে, আচ্ছা এই ফাংশনের গ্রেডিয়েন্ট মানুষজন অটোমেটিক ডিফারেন্সিয়েশন কেমনে ক্যালকুলেট করে সেটা আমরা বাইর করব। আচ্ছা, অটোমেটিক ডিফারেন্সিয়েশনে না যাওয়ার আগে আমরা জেনারেলি করি। ধরেন আমার 1 1 1 এই পয়েন্টে এই ফাংশনের গ্রেডিয়েন্ট কত সেটা বাইর করতে চাই। তাইলে প্রসিডিউর কি? প্রসিডিউর হইল del f বাই del x1, del f বাই del x2, del f বাই del x3, এই তিনটা বাইর করব। মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বলছি, মানে আমরা হাতে কলমে যেমনি করি, এই তিনটা ফর্মুলা বাইর করবো, এই তিনটা ফর্মুলার মধ্যে 1 1 1 বসাবো, রাইট? আচ্ছা, তো del f বাই del x1 কত আসবে? এটারে প্রথমে আসবে লনকে ডিফারেন্সিয়েট করলে আসে 1 বাই x1 x2 প্লাস x3 স্কোয়ার, আর এটারে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে x2। এই এক্সপ্রেশনটা কেমনে লিখছি বুঝছেন? এই জিনিসটাকে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো লনকে ডিফারেন্সিয়েট করছি, লনকে ডিফারেন্সিয়েট করে ভিতরের জিনিসটা ডিফারেন্সিয়েট করছি, ভিতরে এখন x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করার সময় x2 আর x3 কে কনস্ট্যান্ট ধরছি। আর ইউ স্টিল উইথ মি? আচ্ছা, নেক্সট del f বাই del x2, এটা কি আসবে? এইটা আসবে হইল x1 x2 প্লাস x3 স্কোয়ার গুণ x2 রেসপেক্টে করলে x1। ওকে, আর del f বাই del x3 এইটা হইল 1 বাই x1 x2 প্লাস x3 স্কোয়ার ইন্টু 2x3। ওকে, এইটা আসছে গ্রেডিয়েন্ট। এখন ইয়া বসাইতে হবে, ভ্যালু বসাইতে হবে। তো 1 1 1 ভ্যালু যদি বসাই তাহলে আসবে কত? আচ্ছা, আমি সাইডে লিখি, এখানে আসবে 1 1 আর 1 2, আর এখানে 1, তো প্রথমটা আসবে 1/2 বা 0.5। ওকে, এইটা আসবে, এইটাও 0.5 আসবে 1/2, আর এইটা আসবে 2/2 1। ওকে, তো 1 1 1 পয়েন্টে এই ফাংশনের গ্রেডিয়েন্ট হইল এটা। আচ্ছা, আর আমরা যেটা করছি, আমরা বেসিক্যালি সিম্বলিক ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? যে আমরা ফর্মুলাটা বাইর করছি, ফর্মুলার মধ্যে ভ্যালু বসাইছি, কিন্তু যেটা বললাম যে বড় ফাংশন জন্য ফর্মুলা বাইর করতে পারবো না, তো আমরা ইন্টারমিডিয়েট গ্রেডিয়েন্ট থেকে কেমনে এই ভ্যালুটা আনা যায় সেটা দেখি। আচ্ছা, ওকে, স্টেপ 1, প্রথমে আপনার একটা কম্পিউটেশনাল গ্রাফ বানাইতে হবে। অর্থাৎ এই বড় ফাংশনটাকে ছোট ছোট ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে, যে ছোট ফাংশনের গ্রেডিয়েন্ট ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করা অনেক সহজ। তো আমি একটা করি, আমার
x1 x2 x3 এই তিনটা হইল মেইন ভ্যারিয়েবল। আচ্ছা প্রথমে কি করব, x1 আর x2 গুণ করব, রাইট? এটা হলো মাল্টিপ্লিকেশন সাইন, গুণ। আচ্ছা আরেকটা কাজ করতে হবে, x3 কে স্কোয়ার করতে হবে। তো আমি এটারে এমনি লিখলাম স্কোয়ার, ওকে। আচ্ছা তারপরে এই দুইটারে যোগ করতে হবে। ওকে আচ্ছা যোগ করার পরে লন করা লাগবে, লন করার পরে আউটপুট হইল এফ। ওকে একদম সিম্পল ফাংশনে ভাঙায় ফেলছি। ধরেন গুণফল, স্কোয়ার, যোগফল, লন, ই থাকতে পারে, সাইন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, একদম সিম্পল টার্মে ভাঙিয়েছি। আচ্ছা এটা হলো ফার্স্ট স্টেপ কম্পিউটেশনাল গ্রাফটা বানানো। সেকেন্ড স্টেপ হইল, আমার হয়তো এখানে না লিখে সাইডে লিখলে ভালো হতো। কম্পিউটেশনাল গ্রাফ বানাইতে হবে। আচ্ছা সেকেন্ড স্টেপ হইল নেম ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলস, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে এফ ইউ এর ফাংশন, ইউ ভি এর ফাংশন, ভি এক্স এর ফাংশন, এই ইউ ভি এগুলো নাম দেওয়া লাগবে। আচ্ছা তো আমরা নেমিং করি, যেমন এই আউটপুটটাকে নাম দিলাম u1, এই আউটপুটটাকে নাম দিলাম u2, এই আউটপুটটাকে নাম দিলাম v, আর এই আউটপুটের নাম তো f। কি করছি বুঝছেন? মানে আমি বেসিক্যালি যেটা বলতেছি যে এই জিনিসটাকে u বলতেছি এখন, মানে এই গুণফলের যে আউটপুট সেটাকে u1 বলতেছি, অর্থাৎ x1 x2 = u1 এটা নাম দিছি, x3 স্কোয়ারকে u2 নাম দিছি, এই যোগফলটাকে v নাম দিছি, আর এই লন v তো f। বুঝছেন? হ্যাঁ ও টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। আচ্ছা আপনার কম্পিউটারে সাধারণত এটাতে টু দি পাওয়ার সিম্বল বোঝানো হয়। ওকে হ্যাঁ সেটাও লিখতে পারেন, আমি আর কি এটা লিখছি। ওকে স্টেপ 3, ওকে স্টেপ 3 ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ভ্যালুস। এটাই কি স্টেপ 3? হ্যাঁ ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ভ্যালুস। আচ্ছা এবার হইল আমরা ভ্যালু ক্যালকুলেট করব। আরেকটা কালার নেই। আমরা কোন পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করতে চাই? 1 1 1 পয়েন্টে। তার মানে x1 এর ভ্যালু কত? 1, x2 এর ভ্যালু 1, x3 এর ভ্যালু 1। আচ্ছা x1 আর x2 এর ভ্যালু যদি 1 হয়, u1 এর ভ্যালু কত? 1 গুণ 1 which is 1। আচ্ছা u2 এর ভ্যালু কত? 1 স্কোয়ার which is 1। আচ্ছা v এর ভ্যালু কত? 2, 1 + 1 2। আর f এর ভ্যালু কত? f এর ভ্যালু হইল ln 2। ওকে আচ্ছা নেক্সট স্টেপ হইল ফাইন্ড ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস। ফাইন্ড, আচ্ছা ফাইন্ড শব্দটা হয়তো বলাটা ঠিক না, রাইট হইতে পারে। রাইট ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস। আচ্ছা ইন্টারমিডিয়েট ডেরিভেটিভ বলতে কি বুঝাইতেছি? ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস বলতে বুঝাইতেছি এই জিনিসটা। আচ্ছা লেয়ার বাই লেয়ার যাবেন, ঠিক আছে? u1 এর রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ এইটা লিখবো এই এজে, এই যে রাস্তাটা আছে এই জায়গায় লিখবো del f by del x1। এই আউটপুটের রেসপেক্টে এই ইনপুটের ডেরিভেটিভ। সিমিলারলি এই রাস্তায় লিখবো
এই আউটপুটের রেসপেক্টে এই ইনপুটের ডেরিভেটিভ, ও সরি এফ কেন লিখতেছি, সরি ইউ1 হবে, u1 এর রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ, u2 রেসপেক্টে x2 এর ডেরিভেটিভ, সরি আবার ভুল করছি, আপনাকে দেখতে পারতেছেন? del u1 by del x2 del u1 by del x1, অর্থাৎ এজগুলোতে লিখবেন একটা এজ সবসময় দুইটা ভ্যারিয়েবলকে কানেক্ট করবে, তো আউটপুট ভ্যারিয়েবলের রেসপেক্টে ইনপুট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ এখানে হবে u2 রেসপেক্টে x3 ডেরিভেটিভ, এই এজে হবে v এর রেসপেক্টে u1 এর ডেরিভেটিভ, এই এজে হবে v এর রেসপেক্টে u2 এর ডেরিভেটিভ, এই এজে হবে f এর রেসপেক্টে v এর ডেরিভেটিভ, আর এখানে তো আর কোনো কিছু নাই। ওকে, আচ্ছা ওকে, নেক্সট স্টেপ, এইটা আসলে লেখার দরকার নাই, এই স্টেপটা আপনারা মাথায় মাথায় রাখতে পারেন যে কোন এজে কি থাকবে, কোন ডেরিভেটিভটা থাকবে। নেক্সট স্টেপ হলো এই ডেরিভেটিভগুলো ফর্মুলা লেখা। আচ্ছা, এখন এই ফর্মুলাগুলো আমরা লিখতে পারবো কারণ এইগুলো ছোট ছোট ফাংশন হবে, মানে এটা ভাঙানোর উদ্দেশ্য এইটা যে ছোট ছোট ফাংশনে ভাঙানো, এবং ছোট ছোট ফাংশনের ফর্মুলাগুলো আমরা এক্স্যাক্টলি জানি। আচ্ছা, এটা কি গুণ ছিল না, u1 = x1 গুণ x2, তাহলে এইটার এক্সপ্রেশনটা কি হবে? u1 = x1 গুণ x2, তাহলে del u1 by del x1 কি হবে? x2। আচ্ছা, x2, ওকে, del u1 by del x2 কি হবে? x1। আচ্ছা, del u2 by del x3 এটা কি হবে? রাইট, u2 ছিল x3 স্কোয়ার, তাহলে এইটা হবে 2x3। ওকে, এটা কি হবে? v আর u1 এর মধ্যে রিলেশন কি? এই যে দেখেন, আচ্ছা এখানে দেখাও লাগবে না, মানে আপনার তো গ্রাফ বানাইছেন এই কারণে, v = u1 + u2, এখানে প্লাস সাইন আছে, তাহলে v কে u1 রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? v = u1 + u2, v কে u1 রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? 1। ওকে, কি করতেছি বুঝতেছেন? কোনটা কি হচ্ছে? এটা কোথা থেকে আসলো বুঝেন নাই? আচ্ছা, এই কম্পিটিশন গ্রাফটা কেমনে বানিয়েছিলাম বুঝছিলেন? আচ্ছা, এইখানে কি কি লিখছিলাম, x2 লেখার আগে এখানে কি লিখছিলাম এটা বুঝছিলেন? কি লিখছিলাম বলেন তো? হ্যাঁ, u1 কে x1 এর রেসপেক্টে এই জিনিসটা লিখছিলাম, এই এজে এই জিনিসটা কি হবে u1 এর সাথে, মানে আপনাকে যদি u1 কে x1 এর x2 এর মাধ্যমে লিখতে বলতাম তাহলে কি লিখতেন? u1 পাইছি কেমন? u1 কাকে বলতেছি? এই ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলকে u1 বলতেছি, তাহলে u1 সমান কি? x1 x2। হ্যাঁ হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েশন করলে কি পাইতাম সেটা লিখছি আর কি। না 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 না, এই এজটা কাকে কাকে কানেক্ট করে? v আর u1 কে কানেক্ট করে, v কে u1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। v কাকে বলতেছিলাম? v = এই যে এই দুইটার যোগফলকে v বলতেছিলাম, মানে এই এজের ক্যালকুলেশন করার সময় বাকি সব ভুলে যাবেন, এই সাইডে কি এক্স আছে না ওই সাইডে কি আছে, খালি এই লোকাল, এগুলো লোকাল ইনফরমেশন, লোকাল গ্রেডিয়েন্ট চিন্তা করতে পারেন বা ইন্টারমিডিয়েট গ্রেডিয়েন্ট। তো v কে u1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে যা পাওয়া যায়, আপনি বলেন v কে, এটা না v কে u1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? তখন u2 কে কনস্ট্যান্ট ধরবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা হইলো 1, এটা কত আসবে? এটাও 1ই আসবে। আচ্ছা, এটা কত আসবে? 1/b আসবে। 1/b কেন হবে বুঝতে পারছেন? আমরা v
এইটা হইলো ভি, ভি এর সাথে এফ এর সম্পর্ক কি? লন ভি। তাহলে এফ কে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1/v পাবো। হ্যাঁ হ্যাঁ, মানে ডেরিভেটিভগুলো লিখলাম আর কি, যেই ইন্টারমিডিয়েট যে ফাংশন এবং ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল যেগুলো বানাইছিলাম ওইগুলার যে ইন্টারমিডিয়েট যে ডেরিভেটিভগুলো, দেখেন এই ডেরিভেটিভগুলোই কিন্তু আমরা যে ওই যে আগে যে এক্সপ্রেশনগুলো লিখছিলাম ওই এক্সপ্রেশনে কিন্তু এই ডেরিভেটিভগুলোই বেসিক্যালি ক্যালকুলেট করা লাগতো। ওই যে ডেল এফ বাই ডেল ইউ বাই ডেল ভি, এই সবগুলো ডেরিভেটিভ কিন্তু এখন আমার এই গ্রাফের মধ্যে স্টোর হয়ে গেছে। ভি এর সাথে ইউ ওয়ান আর ইউ টু সম্পর্ক কি দেখেন? ভি সমান সমান ইউ ওয়ান প্লাস ইউ টু না? অথবা আসলে এইটা দেখার দরকার নাই, আপনি গ্রাফের দিকে খেয়াল করেন। ভি বলতেছি কাকে? এইটার আউটপুটকে। এইটা কি ফাংশন? প্লাস ফাংশন। তো প্লাসের ইনপুটে আসতেছে ইউ ওয়ান আর ইউ টু, আউটপুটে যাচ্ছে ভি, তাহলে ভি সমান ইউ ওয়ান প্লাস ইউ টু। আপনি ভি কে ইউ ওয়ানের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, বুঝছেন? ওকে, আচ্ছা নেক্সট স্টেপ হইল ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস। আচ্ছা, এই ওয়ান কেন বসাইছিলাম নাকি এই ওয়ান? আচ্ছা, এইটা তো ইউ টু এর ভ্যালু ছিল, ঠিক আছে, এইটা ছিল, এইটা হইলো এই যে স্টেপ 3 ছিল, এইটা যে ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ভ্যালুস, ইউ টু এর ভ্যালুটা কি ছিল সেইটা, আর এইটা হইলো ইউ টু এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x3, আর এইটা হইলো ভি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ টু। মানে আচ্ছা, আপনারা ট্র্যাক রাখবেন কেমনে? একটা এজে সবসময় একটা এজ যেই দুইটা পয়েন্টকে কানেক্ট করবে, সামনের পয়েন্টের সাপেক্ষে পিছনের পয়েন্টের ডেরিভেটিভটা ওই এজের মধ্যে থাকবে, ওকে? আর নোডে থাকবে ভ্যালুগুলা, ওকে? বুঝছেন? আর ইউ উইথ মি? এইভাবে যদি কম্পিটিশন গ্রাফে আমরা তো আগে থেকে ডিফাইন করছিলাম u1 x1 x2 u2 x3 হোল স্কয়ার, এগুলো একসাথে ডেরিভেটিভ সবগুলো বের করে নিলাম, মানে রাইট ডাউন দ্য ডেরিভেটিভস। হ্যাঁ, ওভাবে করে নিলাম, মানে এইভাবে না করে, মানে f এর সাথে b এর সম্পর্ক কি? ln v। হ্যাঁ, তাহলে df বাই dv সমান সমান 1/v, এইভাবে এক্সাক্ট করে লিখেছিলাম গ্রাফ, এইভাবে না লিখে এক্সাক্ট করে মানে লিখতে পারবেন, মানে ট্র্যাক রাখবেন কেমনে? ট্র্যাক রাখবো বলতে যেটা বোঝাচ্ছি যে দেখেন ইউ ওয়ানের উপর x3 এর কোনো ডিপেন্ডেন্স নাই, তো আমার ডেল ইউ ওয়ান বাই ডেল x3 এটা ক্যালকুলেট করা লাগবে না, রাইট? কিন্তু এইটা এখন আপনি ধরেন খাতায় লিখতে পারেন, এইটা গ্রাফ থেকে বুঝে সবচেয়ে সহজ না যে ইউ ওয়ানের সাথে x3 এর কোনো ডিপেন্ডেন্স নাই। কেন? কারণ ইউ ওয়ান আর x3 এর মধ্যে কোনো এজ নাই। মানে আপনি যখন একটা কম্পিউটারকে দিয়ে এটা করবেন, মানে আপনার আচ্ছা ঠিক আছে, আপনি খাতায় লিখতে পারেন, সমস্যা নেই, কারণ 100 ভ্যারিয়েবল এক কোটি ভ্যারিয়েবল একটা ফাংশন দিলাম, আপনি খাতা কেমনে লিখবেন? খাতা তো লিখতে পারবেন, এটা কম্পিউটারে করতে হবে। তো কম্পিউটারকে আপনি যখন কম্পিউটারে কোড করবেন তখন এই কোড তো ম্যানেজ করা লাগবে, তো তখন মানে এই গ্রাফের মাধ্যমে ম্যানেজ করাটাই সবচেয়ে বেশি ইনটুইটিভ না? ঠিক আছে, যে গ্রাফ থেকে ডাইরেক্ট বোঝা যাইতেছে যে কোন ভ্যারিয়েবলের সাথে কোন ভ্যারিয়েবলের ডিপেন্ডেন্স আছে, ঠিক আছে, কোন ডেরিভেটিভ কি আসবে, মানে একবারে ডাইরেক্টলি বোঝা যাইতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ইন্টারমিডিয়েট ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করছি, এখন ইন্টারমিডিয়েট ডেরিভেটিভের ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। কারণ এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানেও লিখতে পারেন, অসুবিধা নাই, মানে কারণ এই দুইটা তো আসলে একই জিনিস, আপনি এখানেও লিখতে পারেন, একই কথা। মানে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলের নামই দিছি এফ, তো এই কারণে এফ এর উপর লিখছিলাম। এই লাস্ট পয়েন্টটা আসলে ম্যাটার করে না, ওকে? না, একটা নাম তো দেওয়া লাগবে, এটার আউটপুটকে তো একটা নাম দেওয়া লাগবে, কারণ আমরা প্রত্যেকটা নোডের আউটপুটকে একটা একটা করে নাম দিছি। হ্যাঁ হ্যাঁ, না 1/v তো আবার এইটার আউটপুট হবে না, 1/v তো ডেরিভেটিভের ভ্যালু। না না, ডেরিভেটিভের মানে ভ্যারিয়েবলের ভ্যালু আর ভ্যারিয়েবলের ডেরিভেটিভের ভ্যালু দুইটা এক জিনিস না, ঠিক আছে? মানে আমি যদি বলি যে f of x equals to ln x, তারপরে আপনাকে বললাম যে এই ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু ক্যালকুলেট করেন অ্যাট দ্য পয়েন্ট x equals to 1,
তখন কি করবেন? এটার মধ্যে 1 বসাবেন না, এটাকে ডেরিভেটিভ করবেন তারপর ওইটার মধ্যে 1 বসাবেন। তো ফাংশনের ভ্যালু আর ফাংশন ডেরিভেটিভের ভ্যালুর মধ্যে পার্থক্য আছে। না না, এটা এজে লিখবেন, সবগুলো ডেরিভেটিভের ফাংশনটা এজে লিখবেন, কারণ এজই বেসিক্যালি আপনাকে বলতেছে যে কাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আমি এখন এইটার নিচে যদি লিখি, মানে লিখতে তো পারিনি ইফ ইউ ক্যান ম্যানেজ, কিন্তু ইউ উইল সুন সি দ্যাট আপনি যদি এই রুলগুলো কেয়ারফুলি ফলো না করেন, মানে আপনার খুবই তাড়াতাড়ি আওলাঝাল হয়ে যাবে, ঠিক আছে, ট্র্যাক রাখতে পারবেন না। তো ট্র্যাক রাখার জন্যই আমরা এজে লিখতেছি, কারণ এজ আপনাকে বলে দিবে যে কার সাথে কে কানেক্টেড, এবং ডেরিভেটিভ বের করার সময় এই কানেকশনটা দরকার, যে কাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতেছে। মানে আমি তো এই লনকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি না, এই দুটোর মধ্যে তো কোনো এজ নাই, মানে ওয়েল কানেকশন আছে কিন্তু কানেকশন তো ঘুরে আসতেছে, ডাইরেক্ট কানেকশন নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্টেপ হলো ক্যালকুলেট দ্য ইন্টারমিডিয়েট ডেরিভেটিভ। এখন এই যে ডেরিভেটিভগুলো লিখছি এগুলোর ভ্যালু বাইর করতে হবে। ভ্যালু কি? এই ভ্যালুগুলোর জন্যই আমাদের এই ভ্যালুগুলো লাগবে। দেখেন এই ডেরিভেটিভের ভ্যালু কত? x2, x2 ভ্যালু জানি না 1, তার মানে এই ডেরিভেটিভের ভ্যালু 1। এই ডেরিভেটিভের ভ্যালু কত? x1, x1 এর ভ্যালু জানি 1, তাহলে এই ডেরিভেটিভের ভ্যালু হলো 1। আচ্ছা, এই ডেরিভেটিভের ভ্যালু কত? 2x3, x3 ভ্যালু জানি? হ্যাঁ জানি, তাহলে 2x3 ভ্যালু কত হবে? 2। ওকে, এবার আগাই। আচ্ছা, এইখানে আমাদের কাজ সহজ হয়ে গেছে, কারণ এই ডেরিভেটিভগুলো কনস্ট্যান্ট চলে আসছে, এটা কোনো কিছু ডিপেন্ডেন্স নেই, তাহলে আমরা এইটারই ডাইরেক্ট লিখে দিতে পারি। ওকে, এই ডেরিভেটিভের ভ্যালু কত? 1/v, v এর ভ্যালু জানি? জানি 2। এই কারণে আমাদের ওই যে আগের ভ্যালুগুলো ক্যালকুলেট করা লাগছিল, কারণ এটা পরে ডেরিভেটিভ ক্যালকুলেশন কাজে লাগে। তাহলে এটার ভ্যালু আসবে 1/2, আর এখানে তো আর কিছু নাই। ওকে, u1 u2 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু হোয়াট? মানে আপনি কি u1 কে ডিফারেন্সিয়েট করতে চান নাকি v কে u1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চান? v কে u1 এর রেসপেক্টে ভ্যালু কত আসবে বলেন? v কে যদি u1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাই কত? 1। তো এটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে আর ভ্যালু বসানোর কিছু নাই। মানে আসতেছে v এর মাধ্যমে আসতেছে। ওকে, তো আমরা ইন্টারমিডিয়েট ভ্যালুগুলোও ক্যালকুলেট করে ফেলছি, এখন হইলো জোড়া লাগাইতে হবে সব। আচ্ছা, তো জোড়া লাগানোর সিস্টেমটা হইলো আপনি এই সাইড থেকে এই সাইডে আসতে থাকবেন এবং গুণ দিয়ে এবং যোগ দিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, আসে। আচ্ছা, আমার আরেকটা রং লাগতো, এখন আমি কালোই ইউজ করি, কারণ এটা হইলো ফাইনাল রেজাল্ট। ওকে, আচ্ছা, এই নোডে হইল, আচ্ছা আমি যে লিখছি, আচ্ছা আপনারা ফলো করতে পারলে তো হয়েছে। আচ্ছা, এবার আমরা বিভিন্ন নোডে বিভিন্ন ডেরিভেটিভ লিখব। আচ্ছা, এই নোডে লিখব, এই নোডের আউটপুট কত? v, তাহলে এই নোডে লিখব del f বাই del v। del f বাই del v ভ্যালু কত? হাফ। ওকে, এটা তো ডাইরেক্টলি বাইর হয়ে গেছে। আচ্ছা, এবার পাস করতে হবে। ওকে, এই নোডে আসবে, এই নোডে যে গ্রেডিয়েন্টটা আছে ওইটাকে এই এজের ভ্যালু দিয়ে গুণ দিবেন, গুণ দিয়ে তারপর এই নোডে স্টোর করবেন। অর্থাৎ এই নোডে এখন ভ্যালু কত আছে? হাফ গুণ 1, এইটা এখানে স্টোর করব, অর্থাৎ হাফই স্টোর করব আর কি। আর এইখানে স্টোর করব, আবার এখানে হাফ গুণ 1 স্টোর করব, হাফ ইন্টু 1। আচ্ছা, এই হাফ ইন্টু 1 কেমনে পাইলাম? এই নোডে যে ভ্যালু না, এই নোডে যে গ্রেডিয়েন্টটা ছিল, এই নোডের গ্রেডিয়েন্টকে এই এজের গ্রেডিয়েন্টে গুণ দিছি, তারপর এখানে স্টোর করছি। ওকে, সিমিলারলি এই নোডের গ্রেডিয়েন্টকে এই এজের গ্রেডিয়েন্টে গুণ দিছি, তারপর এখানে স্টোর করছি। অর্থাৎ আপনি যখন পিছাবেন তখন যেই এজ ধরে পিছাইতেছেন ওই এজের গ্রেডিয়েন্ট গুণ দিয়ে তারপর পিছাইতে হবে। ওকে, আচ্ছা, এবার এখানে কি স্টোর করব?
এই নোডে যে গ্রেডিয়েন্ট আছে এইটাকে এই এজের গ্রেডিয়েন্ট দিয়ে গুণ দিব, তারপর এখানে স্টোর করব। এই নোডে গ্রেডিয়েন্ট এখন কত আছে? হাফ। গুণ দিব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে স্টোর হবে কত? 1। ওকে, ওইটাও নিছি আসলে না, লন টু কিন্তু গ্রেডিয়েন্টের ভ্যালু ছিল না। হ্যাঁ, আচ্ছা এখানে আসলে একটা গুণ হয়েছে, একটা ট্রিভিয়াল গুণ আছে, সেইটা হইল আসলে এই জায়গায় একটা গ্রেডিয়েন্ট আছে, এই জায়গায় গ্রেডিয়েন্টটা কি? 1 ডেল এফ বাই ডেল এফ। ওকে, এই কারণে আর কি এখানে ডাইরেক্ট আমি হাফ লিখছি। স্টেপ 5 এর কিছু বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, যারা বুঝতেছেন একটু পুশ থ্রু করি, আমি আবার ফেরত আসবো। ওকে, এখানে আসবে 1, এইখানে গ্রেডিয়েন্টটা আসবে হইল এই জায়গার গ্রেডিয়েন্ট গুণ এই এজের গ্রেডিয়েন্ট, হুইচ ইজ হাফ গুণ 1 হাফ। ওকে, আর এই জায়গার গ্রেডিয়েন্ট আসবে এই নোডের গ্রেডিয়েন্ট গুণ এই এজের গ্রেডিয়েন্ট, হাফ গুণ 1 হাফ। আচ্ছা, এখন দেখেন শেষ, আমাদের অ্যালগরিদম শেষ। তাইলে আমাদের অ্যালগরিদম বলতেছে এফ এর গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু x1 ইজ হাফ, মানে ফাইনাল নোডে ভ্যালু আসছে হাফ। এফ এর গ্রেডিয়েন্ট উইথ x2 ইজ হাফ, অ্যান্ড এফ এর গ্রেডিয়েন্ট উইথ x3 উইথ রেসপেক্ট টু x3 ইজ 1, হুইচ ইজ দ্য ভ্যালু উই ক্যালকুলেটেড। আচ্ছা, লাস্ট স্টেপে কী হইলো? লাস্ট স্টেপটা আবার রিক্যাপ করি, অনেকে হয়তো ইয়া করতে পারেন নাই। আচ্ছা, লেখা আসলে বেশি হয়ে গেছে, বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এই যেই মোডটা বললাম এটা হলো রিভার্স অটোডিফ। রিভার্স অটোডিফ বলে এটাকে। অটোডিফের একটা ফরওয়ার্ড ভার্সন আছে, ওইটা পরে বলবো। আচ্ছা, এটা এই গ্রাফে না করে একটু স্টেপ বাই স্টেপ করার কোনো ওয়ে আছে? গ্রাফে না করে স্টেপ বাই স্টেপ করার কোনো ওয়ে আছে নাকি? মানে স্টেপ বাই স্টেপ তো আমরা করছিলামই। অন্য কোনো নাম্বারস নিয়ে তাকে একটু কমপ্লিকেট হয়, অনেক কটা মাল্টিপল কালার ইউজ করে। হ্যাঁ, মানে এই জিনিসটা তো আমরা আসলে হাতে করি না, এই অ্যালগরিদম ডেভেলপ করা হয়েছে কম্পিউটার ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে, তো কম্পিউটারে বেসিক্যালি এই কাজটা হয়। মানে আপনার স্টেপগুলো কি? ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস। আচ্ছা, লাস্ট স্টেপটার নাম লেখা হয় নাই স্টেপ। আচ্ছা, আপনি লাস্ট স্টেপটা হলো অ্যাকুমুলেট। এই যেই কাজটা করলাম এটা হলো অ্যাকুমুলেশন স্টেপ। ওকে, মানে আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে ধরেন আপনার এখানে একটা নোড আছে, এটার সাথে 2টা নোড কানেক্টেড, এই 2টা নোডের সাথে আবার 2টা নোড কানেক্টেড, তো এইখানে একটা ভ্যালু স্টোর করা। আপনি এইটাকে গুণ দিছেন, এইটার সাথে এটা গুণ দিছেন, এইটার সাথে এটা গুণ দিছেন, এই 2টা গুণ দিয়ে তারপর আবার এখানে স্টোর করছেন। ওকে, তারপর এইটার সাথে আবার এটা গুণ দিছেন, এইটার সাথে আবার এটা গুণ দিছেন, তারপর আবার এখানে স্টোর করছেন। মানে আপনার একটা নোডে একটা ভ্যালু জমা আছে, এইটা পিছনে নোডকে পাস করছে, সেই ভ্যালুটা পাস করার সময় গুণ দিয়ে পাস করছে আর কি, সেই ভ্যালুটা আবার যখন পিছনে পাস করবেন তখন আবার গুণ দিয়ে পাস করবেন, এভাবে গুণ হইতেছে আর কি। এখন এখানে একটা ক্রুশিয়াল জিনিস নাই যেটা আসলে থাকলে ভালো হইতো, সেটা হইল হ্যাঁ আচ্ছা, অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি আপনার যে নর্মাল হাতে যেটা ক্যালকুলেট করতেছিলাম ওটার সমান, কিন্তু হ্যাঁ, কিন্তু ও ফেনে এখন ব্যাপার আছে। মানে আপনার একটা 2টা অ্যালগরিদম আছে, ও ফেনের মধ্যে তো আমরা এন এর কোএফিসিয়েন্টটা লিখি না, কিন্তু এই কোএফিসিয়েন্টটা অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসে ম্যাটার না করলেও রিয়েল লাইফে তো ম্যাটার করে। মানে 10⁶ গুণ n আর 1 গুণ n রিয়েল লাইফে এক জিনিস না, যদিও অ্যাসিম্পটোটিক্যালি এক জিনিস। বুঝতে পারতেছি? মানে আপনার কাছে 2টা অ্যালগরিদম আছে, একটা কমপ্লেক্সিটি 10⁶n আর একটা কমপ্লেক্সিটি 1n। ঠিক আছে, 2টা কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে সেম, কিন্তু প্র্যাকটিক্যালি সেম না। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আসলে নাই, এই ফাংশনটা একটা ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে বাদ চলে গেছে, যে আপনার যদি এরকম একটা এজ থাকতো তাহলে কি হইতো? তখন যেটা করা লাগতো, তখন দুই জায়গা থেকে গ্রেডিয়েন্ট আসতেছে, এই জায়গা থেকেও গ্রেডিয়েন্ট আসতেছে, এই জায়গা থেকেও গ্রেডিয়েন্ট আসতেছে, তখন এটা যোগ করা লাগতো, যোগ করে তারপরে এই গ্রেডিয়েন্টটা লেখা লাগতো। ওকে, আচ্ছা, দাঁড়া লাস্ট স্টেপটা একবার রিক্যাপ করি। ওকে, এই আমার যদি হচ্ছে মেইন স্টেটমেন্ট যদি হচ্ছে কোনো
ইউভি প্রোডাক্ট অথবা ইউভি বলে ডিভিশন থাকতো তখন সব এটার মধ্যে, মানে সব হয়ে গেছে এটার মধ্যে। আচ্ছা দাঁড়ান, আমি লাস্ট চ্যাপ্টার একবার রিক্যাপ করে নেই। আচ্ছা প্রথমত আমাদের এই ভ্যালুগুলো লাগবে না, ভ্যারিয়েবলের ভ্যালুগুলো লাগবে না। ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ পর্যন্ত আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করতেছি। ডেরিভেটিভ যখন ক্যালকুলেট করে ফেলছি এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো লাগবে না। আচ্ছা তাহলে এইগুলো মুছাই দিই। এই লন টুও লাগবে না আর এটাও লাগবে না। আচ্ছা এবার আমি একটু ক্লিন করি গ্রাফটা। ওকে হয়ে গেছে। এবার আমি পাশে পাশে লিখি, তাহলে হয়তো আপনারা একটু ফলো করতে পারবেন। এটা আসছে 1, এটা আসছে 1, এটা আসছে 1, এটা তো 1। এই যে আমরা ডেরিভেটিভের ভ্যালুগুলো রাখি, রাইট? এই যে আমরা ডেরিভেটিভের ভ্যালুগুলো রাখি, Yes. জাস্ট ডেরিভেটিভ। হ্যাঁ মানে রাইট, এই যে ডেরিভেটিভের ভ্যালুগুলো রাখতে হবে, রাইট। 1 আর এটা হইল সেটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, তাইলে হয়তো আপনাদের ওকে। আচ্ছা আমি থার্ড ব্র্যাকেটে এনক্লোজ করে দিছি এজের ভ্যালুগুলা। একটা হলো x2 মানে ডেরিভেটিভের ফর্মুলা যেটা ছিল, আর একটা হলো ডেরিভেটিভের ভ্যালু যেটা ছিল, এটা পাশে লিখছি। আচ্ছা এখন আসলে কি হইতেছে দেখেন, আমি যদি দেখেন এফ ভি এর ফাংশন আর ভি ইউ এর ফাংশন, তাইলে আমি যদি ডেল এফ বাই ডেল ইউ ওয়ান ক্যালকুলেট করতে চাইতাম কি করতাম? এফকে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম, ভিকে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম, অর্থাৎ ডেল এফ বাই ডেল ভি ক্যালকুলেট করতাম, ওইটারে ডেল ভি বাই ডেল ইউ ওয়ান এটা দিয়ে গুণ দিতাম। এই গ্রাফের মধ্যে বেসিক্যালি এই কাজটাই হইতেছে লাস্ট স্টেপে। মানে ডেল এফ বাই ডেল ভি কি, এই যে হাফ, আর ডেল ভি বাই ডেল ওয়ান কি 1, তাহলে ডেল এফ বাই ডেল ইউ ওয়ান কি হবে? হাফ গুণ 1। বুঝছেন এই হাফ গুণ 1 করতে আসলো। সিমিলারলি আমি যদি ডেল এফ বাই ডেল ইউ টু, মানে এই জায়গায় যে ভ্যালুগুলো স্টোর হইতেছে এই ভ্যালুগুলো বেসিক্যালি আপনার ফার্স্ট লেয়ারে যেটা স্টোর হবে ডেল এফ বাই ডেল ভি স্টোর হবে, সেকেন্ড লেয়ারে স্টোর হবে ডেল এফ বাই ডেল ইউ ওয়ান, ডেল এফ বাই ডেল ইউ টু, থার্ড লেয়ারে স্টোর হবে ডেল এফ বাই ডেল এক্স ওয়ান, ডেল এফ বাই ডেল এক্স টু। মানে আমরা ডেল এফ বাই ডেল এক্স ওয়ানে আসতে চাই, ভাগ ভাগ করে আসতেছি, ওকে স্টেপ বাই স্টেপ আসতেছি। তো সিমিলারলি এই জায়গার ভ্যালুটা হবে হইলো, আমি যদি এফ এর রেসপেক্ট ইউ টু গ্রেড লিখতে চাইতাম তাহলে এফ এর রেসপেক্ট ভি এরটা লিখতাম, ভি এর রেসপেক্ট ইউ এরটা লিখতাম। এফ এর রেসপেক্ট ভি এরটা হলো হাফ আর ভি এর রেসপেক্ট ইউ এরটা হলো 1, তাহলে হাফ গুণ 1। এখন মানে আই গেস সিম্পলিসিটিটা এই জায়গায় যে আপনি যখন ডেল এফ বাই ডেল ভি এই জায়গায় স্টোর করে ফেলছেন তখন আপনার সামনের জিনিসের চিন্তা করার দরকার নেই। আমি এখন ভি আর ইউ নিয়ে চিন্তা করবো, কারণ সামনের জিনিসের ক্যালকুলেশন অলরেডি ভি এর মধ্যে স্টোর হয়ে গেছে, ওকে। মানে এই কারণে আমি যখন ডেল এফ বাই ডেল এক্স থ্রি ক্যালকুলেট করবো তখন আমি আবার এফ থেকে এক্স থ্রিতে কেমনে আসতে হবে এটা চিন্তা করার আমার দরকার নেই, কারণ এফ থেকে আমি ইউ টু তো অলরেডি চলে আসছি, আমি খালি ইউ টু আর এক্স থ্রির মধ্যে চিন্তা করবো। স্যার ভি এর মধ্যে হাফ স্টোর আছে, রাইট? ওই যে ভি ভিতে হাফ স্টোর নাই, এ যে হাফ স্টোর আছে, এই যে স্টোর হচ্ছে, হ্যাঁ ইন্টারমিডিয়েট গ্রেডিয়েন্টগুলো এজে স্টোর হচ্ছে। আর ভি এর মধ্যে, আচ্ছা ভি এর মধ্যে একটা জিনিস স্টোর আছে, হ্যাঁ ভি এর মধ্যে হাফ স্টোর আছে, ভি এর মধ্যে হাফ স্টোর করা আছে, কারণ আপনার ডেল এফ বাই ডেল ভি কত 1/2, তো এই 1/2টা ভিতে স্টোর করতে হবে। অ্যাকুমুলেশন স্টেপে মানে আপনার নোটগুলোতে ভ্যালু স্টোর হবে কখন? এই স্টেপে স্টোর হবে আর এই স্টেপে স্টোর হবে। এই স্টেপে হইলো জাস্ট ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো স্টোর হবে, আর অ্যাকুমুলেশন স্টেপে এসে গ্রেডিয়েন্টগুলো স্টোর হবে। হ্যাঁ ওইটা মুছাই ফেলছি, ভি ওইটা হইলো ভি এর ভ্যালুটা ছিল, আর অ্যাকুমুলেশন রান করার সময় আমার ভিতে ভি এর রেসপেক্টিভ গ্রেডিয়েন্টটা স্টোর করতে হবে। তো চিন্তা করতে পারেন যে ভি এর জন্য আমার 2টা মেমোরি স্লট লেখা লাগবে। আমি যখন স্টেপ 2 রান করব বা স্টেপ 3 রান করব তখন ভ্যালু স্টোর করা লাগবে ভি এর, আর যখন লাস্ট স্টেপটা অ্যাকুমুলেশন স্টেপটা রান করব তখন ভি এর রেসপেক্টিভ গ্রেডিয়েন্টটা স্টোর করা লাগবে, ওকে। আচ্ছা তো আগাই, তাইলে আমার ডেল এফ বাই ডেল এক্স থ্রি কী হবে? ডেল এফ বাই ডেল এক্স থ্রি আপনি চাইলে ইয়া করে আগাইতে পারেন, মানে আপনার বোঝার যদি সুবিধা হয়
যে ডেল এফ বাই ডেল এক্স থ্রি কী হবে, ডেল এফ বাই ডেল ভি গুণ ডেল ভি বাই ডেল ইউ টু গুণ ডেল ইউ টু বাই ডেল এক্স থ্রি। তো ডেল ভি বাই ডেল এফ বাই ডেল ভি গুণ ডেল ভি বাই ডেল ইউ টু এটা তো অলরেডি স্টোর করে ফেলছি, তাহলে এখানে এখন জাস্ট এই গুণফলটা করা লাগবে। তো হাফ গুণ 2 হুইচ ইজ 1। ওকে, সিমিলারলি ডেল এফ বাই ডেল এক্স টু এটা কী হবে, এখানে স্টোর হয়েছে হাফ, হাফ গুণ 1 এটা আসবে হইল হাফ, আর ডেল এফ বাই ডেল এক্স 1 হাফ গুণ 1 এটা আসবে হাফ। বুঝছেন কি হয়েছে? ওকে, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল করি। হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। না, ভিকে হাফ কাউন্ট করছি না, আমি ভিকে হাফ কাউন্ট করছি না, আমি এই নোডে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভটা স্টোর করছি। তো ভি এর রেসপেক্টে ডেরিভেটিভটা এখানে আছে, তো আমি এখানে আসলে একটা গুণ হয়েছে, এখানে বেসিক্যালি এফ এর রেসপেক্টে মানে আমি ডেল এফ বাই ডেল ভিকে এই জিনিসটা তো লিখতে পারি, রাইট? ডেল এফ বাই ডেল এফ গুণ ডেল এফ বাই ডেল ভি। তো বেসিক্যালি এই জায়গায় একটা গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্ট হলো 1 গুণ হাফ দিয়ে এখানে হাফ লিখছি। না না, ভি এর অ্যাকচুয়াল ভ্যালু তো হাফ ছিল না, ভি এর অ্যাকচুয়াল ভ্যালু মনে হয় 2 ছিল, রাইট? মানে এই ভ্যালুটা ভি এর ভ্যালু না, এই ভ্যালুটা হলো ভি এর রেসপেক্টে গ্রেডিয়েন্টের ভ্যালু। ওকে, মানে আমি ইনিশিয়াল ভ্যালুগুলো মুছে দিচ্ছি কারণ গ্রাফ অনেক ক্লাটার্ড হয়ে গেছিলো। তো আপনার কম্পিউটারে করলে হয়তো মুছানোর দরকার নাই, কারণ কম্পিউটার তো ট্র্যাক রাখতে পারবে। প্লাসটার সাথে ডেরিভেটিভ আমি বলো, প্রশ্নটা বুঝি নাই, মেক ইউর কোয়েশ্চেন শার্পার। হ্যাঁ, আচ্ছা আমি যখন অ্যাকুমুলেশনে যাব, অ্যাকুমুলেশনে এই ফাংশনের বিহেভিয়ারটা কেমন এইটা নেসেসারি না, কারণ এই বিহেভিয়ারটা আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। মানে আচ্ছা আপনারে আবার ওই জায়গায় আনি, ধরেন আমি ডেল এফ বাই ডেল ভি টু ভি ওয়ান ক্যালকুলেট করতে চাই, কেমনে করব? এফকে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ইউকে ভি ওয়ানের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। যদি এই দুইটার ভ্যালু জানা থাকে, আপনার ইউ আর এফ কী ফাংশন ছিল এটা জানার দরকার আছে। যদি ডেল এফ বাই ডেল ইউ এর ভ্যালুটা জানি আর ডেল ইউ বাই ডেল ভি ওয়ানের ভ্যালুটা জানি, এই ভ্যালুটা ক্যালকুলেট করার সময় আমার এফ আর ইউ কী ধরনের ফাংশন ছিল সেটা জানা লাগছিল, কিন্তু ওয়ান্স আই নো দিস টু ভ্যালুস, তারপরে আমার এটা ক্যালকুলেট করার জন্য তার ফাংশনগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। সিমিলারলি এটা মানে এই ভ্যালুগুলো পাইছি কেমনে, এই যে এখানে হাফ লিখছি, 1 লিখছি, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করার সময় আমার এই ফাংশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স জানা লাগছিল, এটা কি যোগ নাকি গুণ নাকি টু দি পাওয়ার এক্স নাকি এক্স স্কোয়ার নাকি সাইন নাকি কজ এটসেট্রা এটসেট্রা। ওয়ান্স আই হ্যাভ ক্যালকুলেটেড দ্য ডেরিভেটিভস, তারপরে তো জোড়া লাগানোর সময় আমার এই চিন্তাটা করা দরকার নেই, কারণ এখানে তো জাস্ট একটা অপারেশন গুণ। এখন এই যে ইন্টারমিডিয়েট স্টেপগুলো থিওরিটিক্যালি আপনি না করলে চলতো। ধরেন আপনি এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ বার করতে চান, আপনি রাস্তা ধরে আগাইতে থাকবেন, এই রাস্তায় হাফ আছে, এই রাস্তায় 1 আছে, এই রাস্তায় 1 আছে, তারপরে সব গুণ দিলাম 1, তারপরে আবার এইটা রেসপেক্টে ডেরিভেটিভ করতে চান, এখানে হাফ আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, গুণ দিবেন x2। তো আমরা স্টেপ বাই স্টেপ কেন করি, কারণ ওই যে এই তাহলে হাফের সাথে গুণ ফলটা তো 2বার ক্যালকুলেট করা লাগলো, ওইটা যদি আমি 2বার ক্যালকুলেট না করে, মানে 2 রানে 2বার ক্যালকুলেট না করে একবার ক্যালকুলেট করে স্টোর করে রাখি আর ওই স্টোর ভ্যালুটাই আবার রিইউজ করি, তাহলে সেভিংস হবে। ওইটাই এখানে করছি যে হাফের সাথে 1-এর গুণটা ধরেন এখানে স্টোর করে ফেলছি, তারপরে যখন আমি এই দুটো ভ্যালু ক্যালকুলেট করতেছি তখন এই স্টোর ভ্যালুটাই বারবার ইউজ করতেছি, এই কারণে আমার 2টা রাস্তার জন্য 2 রানে 2বার ক্যালকুলেট করা লাগে না। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ডেরিভেটিভ ভ্যালুগুলো। ওকে, তো মানে আমি আবার আমার অরিজিনাল ইয়াটা লিখি। তো এটা যেটা ছিল এই ফাংশনটা ধরেন এই ফরম্যাটে ছিল, এফ ইজ এ ফাংশন অফ ভি, ভি ইজ এ ফাংশন অফ u1 and u2,
আর u1 ইজ এ ফাংশন অফ x1 x2 আর u2 ইজ এ ফাংশন অফ x3 তাইলে ডেল এফ বাই ডেল x1 এটা কি আসবে এটা আসবে ডেল এফ বাই ডেল ভি বাই ডেল u1 বাই ডেল x1 ডেল এফ বাই ডেল x2 এটা আসবে ডেল এফ বাই ডেল ভি বাই ডেল u1 বাই ডেল x2 ও ভাই x3 ডেল এফ বাই ডেল ভি বাই ডেল u2 বাই x3 এই তিনটা ছিল আমাদের মেইন ফর্মুলা তো এই প্রসিজিওরে যেটা হইছে সেটা হইল আমরা এই ভ্যালুটা 3 বার ক্যালকুলেট না করে একবার ক্যালকুলেট করছি ওকে এই ভ্যালুটা 2 বার ক্যালকুলেট না করে একবার ক্যালকুলেট করছি আর আচ্ছা এই ভ্যালুটা তো একবারই ক্যালকুলেট করা লাগছে এটসেট্রা এটসেট্রা এই চেইন রুলটা একটু অপটিমাইজ করা আর কি এখন ধরেন আমার যদি এরকম থাকতো যে u2-র সাথে যদি x2 ডিপেন্ডেন্স থাকতো অর্থাৎ এই জায়গায় যদি একটা এজ থাকতো অথবা এইটাকে চিন্তা করতে পারেন এই জায়গায় যদি একটা এজ থাকতো তাহলে ওই ফর্মুলা কি চেঞ্জ হইতো আচ্ছা এই জায়গায় চেঞ্জ হইতো এই জায়গায় চেঞ্জটা হইতো এটার সাথে আরেকটা টার্ম যোগ করা লাগতো কি টার্ম যোগ করা লাগতো বলতে পারবেন x2-তে তাইলে তখন কয়ভাবে পৌঁছানো সম্ভব হইতো একটা হলো এই রাস্তায় পৌঁছানো সম্ভব হইতো আর একটা এই রাস্তায় পৌঁছানো সম্ভব হইতো এই রাস্তার টার্মটা যোগ করা লাগতো আচ্ছা এই টার্মটা কি হইতো লিখি ডেল এফ বাই ডেল ভি বাই ডেল u2 বাই ডেল x2 ওকে তো তখন এখন ধরেন এই টার্মটা আগে ক্যালকুলেট করছি ডেল ভি বাই ডেল u2 এই টার্মটাও আগে ক্যালকুলেট করছি আচ্ছা এটা এই জায়গায় ক্যালকুলেট করছি এনিওয়ে আর এখানে এই নতুন একটা টার্ম আসছে এইটা এই গুণফলটা তারপর আবার এটার সাথে জোরে লাগানো লাগতো অর্থাৎ আপনার এইখানে যেই গ্রেডিয়েন্টটা ছিল আর এইখানে যে গ্রেডিয়েন্টটা ছিল এইটা এটার সাথে গুণ হইতো এইটা এই এজের গ্রেডিয়েন্টের সাথে গুণ হইতো তারপরে এই দুটো গুণফল আবার এই জায়গায় যোগ করা লাগতো আচ্ছা এই ফাংশনটা এমন একটা ফাংশন যেখানে এই যোগ রিভার্স ডাইরেকশনের এরকম কোনো যোগফল আসে নাই কিন্তু আসতে পারতো হ্যাঁ হ্যাঁ রাইট মানে একটা নোডে যদি একাধিক ব্রাঞ্চ এসে ঢুকে তাহলে ওই ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ দিয়ে যে গ্রেডিয়েন্টগুলো ঢুকতেছে ওইগুলো যোগ করে লেখা লাগবে ওকে এখানে রিভার্স ডাইরেকশনে এরকম একাধিক ব্রাঞ্চ এসে ঢুকে নাই এই কারণে এই এক্সাম্পলটা একটা উইয়ার্ড এক্সাম্পল হয়ে গেছে বাট থাকতে পারে আচ্ছা আমরা একটা এক্সাম্পল করি নাইলে আমাদের ক্লিয়ার হবে না অ্যাড হ্যাঁ আমাদের কি মিলে এটা পুরো এভাবে করতে হবে হ্যাঁ তখন কি তাহলে কালার আপনি ট্র্যাক রাখতে পারলে অসুবিধা নেই হ্যাঁ মানে আমি হয়তো দেখে বুঝতে পারবো মাঝখানে কী করছেন কিন্তু আপনি কালার পেন ইউজ করলে হয়তো আপনার ট্র্যাক রাখতে সুবিধা হতে পারে অথবা পেন্সিল কলমের কম্বিনেশন ইউজ করতে পারেন ওকে মিডের সিলেবাস কতটুক মিডের সিলেবাস আজকের ক্লাস পর্যন্ত নেক্সট ক্লাসে রিভিউ ক্লাস হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করি ধরলাম x1, x2 সমান সমান বাইরে বাই সাইন অফ e to the power x1 plus max x1 x2 0 divided by x2 এটা গ্রাফ বানানো কিন্তু খুব কঠিন হবে না আচ্ছা দেখাই আচ্ছা ম্যাক্স মানে কি ম্যাক্স মানে হইলো হ্যাঁ মানে ধরেন ম্যাক্স অফ 5,0 এটা কত হলো ভ্যালু কত 5 আর ম্যাক্স অফ -5 0 এখন ম্যাক্সের গ্রেডিয়েন্ট কেমনে লিখবেন এটা একটা ব্যাপার তো ম্যাক্স ফাংশনটা বেসিক্যালি রেলু ফাংশনের নাম শুনছেন আপনারা রেকটিফাইড লিনিয়ার ইউনিট যারা নিউরাল নেটওয়ার্ক করছেন আচ্ছা যারা নিউরাল নেটওয়ার্ক করেন নাই তাদেরও করা লাগবে না ম্যাক্স ফাংশনটা দেখতে কেমন ধরেন
রাইট, ম্যাক্স এক্স কমা জিরো। এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্স আউটপুট দিবে, আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে জিরো আউটপুট দিবে। অর্থাৎ এটার ফাংশনের গ্রাফটা হলো এইরকম। ওকে, তাহলে এটার ডেরিভেটিভ কি? এটা ডেরিভেটিভ হলো পিস ওয়াইজ আসবে। অর্থাৎ আপনার যদি এটা যদি এফ হয় তাহলে এফ প্রাইম আসবে হইল, যদি এক্স পজিটিভ হয় তাহলে এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ কত? 1 ইফ এক্স পজিটিভ। আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে এই ফাংশনের ভ্যালু কত? 0। 0কে ডেরিভেটিভ করলে কত পাওয়া যায়? 0। বুঝছেন? অথবা এমনও চিন্তা করতে পারেন এই পার্টের স্লোপ কত? 1, আর এই পার্টের স্লোপ কত? 0। এখন এখানে একটা ক্যাচাল আছে যে অরিজিনে ফাংশনে ডিফারেন্সিয়েবল না, কিন্তু মানুষজন আর কি জোড়াতালি দিয়ে বলে যে আচ্ছা অরিজিনও আপনি যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারেন। ওকে, না হবে না, কিন্তু প্র্যাকটিক্যালি আর কি মানুষজন ধরে যে আচ্ছা কিছু একটা তো কোড করার সময় তো কিছু একটা বলা লাগবে। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি অরিজিনে ডিফারেন্সিয়েবল না, কিন্তু প্র্যাকটিক্যালি আর কি মানুষজন এটা নিয়ে কেয়ার করে না। ঠিক আছে, অরিজিনে কোনো একটা ভ্যালু বসায় দেয়, কারণ আপনি হয়তো এক্স্যাক্টলি 0 কখনো পাবেনও না, হয়তো 0 পয়েন্ট সামথিং সামথিংই পাবেন, অথবা -0 পয়েন্ট সামথিং সামথিং পাবেন। না, এটা ডেরিভেটিভের ডেফিনিশন থেকে বলা সম্ভব। আপনার লিমিটটা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সেম না ওই পয়েন্টে, তো সেম না হইলে মানে ওই জায়গায় ডেরিভেটিভের যে লিমিট ডেফিনিশনটা, ওই লিমিট ডেফিনিশনটা কোনো ইউনিক ভ্যালু নাই। এটাই, এটা রিমান হাইপোথিসিস পর্যন্ত যাওয়া লাগবে। আচ্ছা ভাই রে ভাই, এটা তো 5 মিনিটে হবে না। আচ্ছা আমি একটু আচ্ছা একটা সহজ ফাংশন দেই, আপনার কঠিন ফাংশন নেক্সট ক্লাসে করবো নি। হ্যাঁ আচ্ছা, ম্যাক্স x1 x2, 0 এটা দিই। আচ্ছা আরও সহজ করে দিই, এই জায়গায় x1 x2 দিই। ওকে আচ্ছা, তো চলেন স্টেপ 1। স্টেপ 1 কি কম্পিউটেশনাল গ্রাফ বানাইতে হবে। একটু রিলেটিভলি সহজ, এখন ভ্যারিয়েবল দুইটা x1 x2। ওকে, প্রথমে কি করব? x1 x2 গুণ দিব। ওকে, গুণ দিলে x1 গুণ x2 পাবো। তারপরে এই গুণ ফলটারে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে ঢুকাইতে হবে। ওকে আচ্ছা, আরেকটা কাজ করা লাগবে, x1 কে ম্যাক্স ফাংশনের মধ্যে ঢুকাইতে হবে। ম্যাক্স 0 দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এই দুইটা যোগ করা লাগবে, যোগ ফলটাকে সাইনের মধ্যে ঢুকানো লাগবে, দেন আউটপুট। সেন্স মেক করছে? কেমনে বানাইলাম? x1 আর x2 গুণ দিছি, গুণ দিয়ে ইটু দিয়ে এর উপরে বসাইছি, তারপরে x1 এর ম্যাক্সটা বাইর করছি, ম্যাক্সটা নিয়ে এই দুইটার আউটপুট যোগ করছি, যোগ করে সাইনের মধ্যে ঢুকাইছি, তারপরে f। হ্যাঁ, ওইটা হইলে এইখানে আসতো আর এইটা এইখানে আসতো, এখানে একটা ডিভিশন সাইন হইতো, তারপরে f আসতো। ওকে, আচ্ছা এইটারও ধরেন 1 পয়েন্টে বাইর করি। আচ্ছা, নেক্সট স্টেপ হইলো ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলের নাম দিতে হবে। আচ্ছা, এখন নেমিং করা লাগবে। নেমিং হইলো আমি ইয়া দিয়ে করি। আচ্ছা, এই ভ্যারিয়েবলের নাম দিলাম u1, এটার নাম দিলাম u2, এইটার নাম দিলাম v, এইটার নাম দিলাম w, এটার নাম দিলাম f। হ্যাঁ ঠিক আছে, তাইলে এখানে ইউ নেমিং আপনারা নিজেদের ইচ্ছা মতো করতে পারেন। ওকে, এরকম ঠিক আছে। নেমিং ম্যাটার করে না, আপনি এটারে ইউ1 এটারে, মানে আমি চিন্তা করতেছিলাম দিস ইজ 1 লেয়ার, দিস ইজ 1 লেয়ার, দিস ইজ 1 লেয়ার, আর উনি চিন্তা করতেছিল দিস ইজ 1 লেয়ার, দিস ইজ 1 লেয়ার। তো ওইটা নেমিং আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারেন। ইউভি দেওয়া লাগবে এটাও নেসেসারি না, আপনারা অন্য কিছু দিতে পারেন। x1 xy ব্যবহার করি না, কারণ এখানে x আছে। আপনার চাইলে ABCDও দিতে পারেন, অসুবিধা আপনাদের নিজেদের যেটা ইচ্ছা। আচ্ছা,
তারপরে স্টেপ হইলো ইন্টারমিডিয়েট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো কি কি? এটা হইলো 1 আর 1। ওকে, আচ্ছা, না আমি গ্রিনই রাখি আপাতত, কারণ দিস উইল গেট আগলি ভেরি সুন। 1 1। আচ্ছা, তাহলে V1 এর কত ভ্যালু কত হবে? ম্যাক্স অফ 1,0 হুইচ ইজ 1। আমি এমনি লিখি। আচ্ছা, ইউ এর ভ্যালু কত হবে? 1 গুণ 1 1। V2 এর ভ্যালু কত হবে? e টু দি পাওয়ার u হুইচ ইজ e। W এর ভ্যালু কত হবে? e প্লাস 1, একটু উপরে লিখি, e প্লাস 1। f এর ভ্যালু হবে সাইন অফ e প্লাস 1। শেষ। ওকে, বুঝছেন? আচ্ছা, নেক্সট স্টেপ হইলো ইন্টারমিডিয়েট ডেরিভেটিভগুলো লিখতে হবে। ডেরিভেটিভ এখন আমি ডাইরেক্ট লিখব, অর্থাৎ আচ্ছা আগে ফাংশনটা লিখব। ম্যাক্স ফাংশনের v1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1। আচ্ছা, v1 এর ডেফিনিশন কি? v1 এর ডেফিনিশন হলো ম্যাক্স অফ x1, 0। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, এটা হইল আপনার লিখতে হবে, আচ্ছা এটা দুইটা ভ্যালু হইতে পারে, কেমনে লিখবেন? আচ্ছা, এটা মানুষজন সাধারণত এমনি লিখে x গ্রেটার দেন 0 ব্র্যাকেট সাইন দেয়। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হইল x 0 চেয়ে বড় হইলে 1, অর্থাৎ ব্র্যাকেট সিম্বল দেওয়া মানে সাম এক্সপ্রেশন, ব্র্যাকেটের মধ্যে সাম এক্সপ্রেশন মানে হইল যখন এক্সপ্রেশনটা ট্রু তখন ভ্যালু 1, যখন এক্সপ্রেশনটা ফলস তখন ভ্যালু 0। তো x যদি 0 চেয়ে বড় হয় তখন ম্যাক্স ফাংশন ডেরিভেটিভ কত আসছিল? 1। আর x যদি 0 চেয়ে ছোটো হয় তাহলে ডেরিভেটিভ আসছিল 0। তো এইটার মানে হইল x 0 চেয়ে বড় হইলে 1 দিবে, x 0 চেয়ে ছোটো হইলে 0 দিবে। আচ্ছা, u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, u কি ছিল? x1 গুণ x2, দুইটার গুণফল। তাইলে দুইটা গুণফল x1 এর রেসপেক্ট ডেরিভেটিভ কি হবে? x2। আমি ডাইরেক্টলি লিখলাম। ওকে, আচ্ছা, সিমিলারলি u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x2, x1। আচ্ছা, w ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v1। আচ্ছা, এটার আগে এইটা লিখতে হবে, এখানে আবার জায়গাও কম রেখে ফেলছি। আচ্ছা, গ্রাফ আঁকার সময় একটু জায়গাটাকে রাইখাই একেন, তাইলে সুবিধা হবে। ওকে, এখন এই এজ হইল এইটার এই আউটপুট উইথ রেসপেক্ট টু দিস ইনপুট লিখতে হবে। এটা ছিল ইউ এর ভ্যালু কত ছিল মনে আছে? বলেন তো একটু, ইউ এর ভ্যালু কত লিখছিলাম? 1। ওকে, আচ্ছা, v2 ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ কত হবে? v2 ফাংশনটা কি? এক্সপোনেনশিয়াল ফাংশন। v2 ইকুয়ালস টু e টু দি পাওয়ার u, তাইলে এটা ডেরিভেটিভ কত হবে? e টু দি পাওয়ার u। v2 কাকে বলতেছি? এটার আউটপুটকে v2 বলতেছি। এই ফাংশনটা কি? এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ v2 ইকুয়ালস টু e টু দি পাওয়ার u। তাহলে v2 ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু u কত হবে? e টু দি পাওয়ার u হবে, মানে এখানে কোনো গুণটুনও করি নাই, জাস্ট। আচ্ছা, এবার w ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v1 কি হবে? w বানাই দিছে কেমনে? v1 প্লাস v2 করে, এই যে দেখেন যোগ। এই ডেরিভেটিভগুলো লেখার সময় আমার এই ফাংশনটা জানা লাগবে। w বানাই দিছে কি? যোগ করে, এই দুইটা ভ্যালু যোগ করে। তাহলে এইটাকে এটা রেসপেক্ট টু ডেরিভেটিভ করলে কি পাবো? v1 এর রেসপেক্টে করলে 1 প্লাস v2, না জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্র্যাকটিস লাগবে। আচ্ছা, শেষ করে দেই, আমরা নেক্সট ক্লাসে আরেকটা এক্সাম্পল করবো নি। আর w ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v2 কত হবে? সেম মানই হবে। আচ্ছা, হ্যাঁ, না অ্যাড পরে করব, এখন জাস্ট ডেরিভেটিভগুলো লিখতেছি। ওকে, এটা কেমনে আসলো? w বানাইতেছি কেমনে?
আচ্ছা এই এজ কাকে কাকে কানেক্ট করতেছে? ডাব্লিউ আর V1 কে কানেক্ট করতেছে। তার মানে ডাব্লিউ কে V1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। ডাব্লিউ ফাংশনটা কি? এইটা। তাহলে ডাব্লিউ কে V1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 পাবো। ডাব্লিউ যে এই ফাংশনটা কেমনে বুঝলাম? এই যে দেখেন এখানে প্লাস লেখা। ওকে, আচ্ছা এবার এই যে কি হবে, এইটার আউটপুটের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইনপুট। এটা আউটপুট কি? এফ। এটার ইনপুট কি? ডাব্লিউ। তাহলে ডেল এফ বাই ডেল ডাব্লিউ কত হবে? এই ফাংশনটা কি দেখেন? সাইন। তাইলে এফ ইকুয়ালস টু সাইন ডাব্লিউ। তাহলে ডেল এফ বাই ডেল ডাব্লিউ কস ডাব্লিউ হবে। ওকে, আচ্ছা নেক্সট স্টেপ একটু টান দেই, সময় আসলে শেষ হয়ে গেছে। আচ্ছা নেক্সট স্টেপ হইল এখন, আচ্ছা রাইট ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস এটা করে ফেলছে, ক্যালকুলেট। অর্থাৎ এইবার এই জায়গায় ভ্যালু বসাইতে হবে। আচ্ছা x2 ভ্যালু কত? 1 লিখলাম 1। x1 এর ভ্যালু কত? 1, এটাও লিখলাম 1। ওকে, আর x1 এর ভ্যালু কত? 1। এই এক্সপ্রেশনের মধ্যে 1 বসাইলে এই এক্সপ্রেশনটা ট্রু নাকি ফলস? ট্রু। দেয়ারফর এই জায়গায় ভ্যালু আসবে 1। ওকে, আচ্ছা এখানে তো ক্যালকুলেট করার মতো কিছু নাই। ই টু দি পাওয়ার ইউ, ইউ এর ভ্যালু কত? 1, তাহলে এটা আসবে ই। ওকে, আচ্ছা ডেরিভেটিভের ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার ইউ। তাহলে ডেরিভেটিভ ভ্যালু ক্যালকুলেট করতে হলে কি? ইউ এর ভ্যালু বসাইতে হবে। ইউ এর ভ্যালু ক্যালকুলেট করে রাখছিলাম না 1, তো 1 বসাইছি। ই টু দি পাওয়ার 1 কত? ই। আচ্ছা এখানে তো ক্যালকুলেট করার মতো কিছু নাই। কস ডাব্লিউ, ডাব্লিউ এর ভ্যালু কত? ই প্লাস 1। তাইলে এখানে ভ্যালুটা আসবে কজ অফ ই প্লাস 1, বিচ্ছির একটা ভ্যালু আসছে। আর এটার ভ্যালু কত? সরি, এটার রেসপেক্ট আর কিছু নাই, কারণ এই সাইডে কোনো গ্রেডিয়েন্ট নেই। ওটা এফ এর ভ্যালু, এফ এর গ্রেডিয়েন্টের ভ্যালু না। আচ্ছা এবার হইলো অ্যাকুমুলেশন করা লাগবে। ওকে ভাই রে ভাই, অ্যাকুমুলেশন যদি করি, অ্যাকুমুলেশনের সময় আপনারা সুবিধার জন্য এই জায়গায় 1 লিখে দিতে পারেন। এই 1টা কেন লিখলাম? এই 1টা লিখলাম বেসিক্যালি এই জিনিসটার ভ্যালু, ডেল এফ বাই ডেল এফ এর ভ্যালু। ওকে, আচ্ছা এবার যদি পিছাই তাহলে এইখানে কি স্টোর করব? এইটা গুণ এইটা, কজ ই প্লাস 1। আচ্ছা এইখানে কি স্টোর করব? এইটার ভ্যালু গুণ এই এজের ভ্যালু, অর্থাৎ কজ ই প্লাস 1 গুণ 1 হুইচ ইজ ক্লজ ই প্লাস 1। এখানে কি স্টোর করব? এইটা গুণ এইটা, আবার কজ ই প্লাস 1 স্টোর করব। আচ্ছা এইখানে কি স্টোর করব? এই ভ্যালু গুণ এই এজের ভ্যালু, এই এজের ভ্যালু কত? ই। তাহলে এখানে স্টোর করব ই গুণ কজ ই প্লাস 1। আচ্ছা আমি অ্যারো দিয়ে দিই তাইলে। ওকে, আর ফাইনালি এবার এইখানে, আচ্ছা এখানে এবার আমার ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চের জন্য দুইটা ক্যালকুলেশন করা লাগবে। এইটা গুণ এইটা কত আসে? 1 ইন্টু কজ ই প্লাস 1। আর এইটা গুণ এইটা কত আসে? 1 ইন্টু ই ইন্টু কজ ই প্লাস 1। তাইলে এই জায়গার টোটাল গ্রেডিয়েন্ট হইল এইটা, এই দুটো যোগফল, কারণ এখানে দুইটা ব্রাঞ্চ এসে জোড়া লাগছে, তো এই ব্রাঞ্চের গ্রেডিয়েন্ট আর এই ব্রাঞ্চের গ্রেডিয়েন্ট যোগ করতে হবে। আর এইটার ভ্যালু কত আসবে? এইটা গুণ 1 হুইচ ইজ ই ইন্টু কজ ই প্লাস 1। ওকে ওকে, হোপফুলি কিছু কিছু মানুষ ট্র্যাক রাখতে পারছেন, আর যারা পারে না আমরা নেক্সট ক্লাসে আরেকটা এক্সাম্পল করবো না ওইটা। আচ্ছা এটা আচ্ছা দেই একটা কিছু একটা, আপনার লন x1 স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার x2 x3 ডিভাইডেড বাই সাইন x2 স্কোয়ার। নেন এটা করে। আচ্ছা কারা কারা ইয়াদের নাই পরে আসছেন? সাফওয়ান হাকিম, আপনি অনেক লেট করছেন, কাহিনী কি?
রাস্তায় সমস্যা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আর কে দেন নাই? নেহাদ, আপনার ইন্তজার। স্যার আমার ব্যাগ তো ছিল স্যার, নেট না। ফাহিম হাসান, আর কে দেন নাই? তানভীর রহমান হিমেল অ্যাবসেন্ট। রাশেদ মাহমুদ রোমান কে আসছেন? আসেন নাই। আপনারটা দিছি। ওকে, আচ্ছা স্যার আপনি নেক্সট ইয়ার কবে যাচ্ছেন? গেলে তো জুলাই আগস্টের দিকে যাবো হয়তো। কই যাচ্ছেন? এখনও তো যাই না, অ্যাপ্লাই করব, কোথায় হয় দেখি। হ্যাঁ, মোবাইল হোলি শিট।